আমার গেলে দুটো থাপ্পড় মেরে দেয় সামনে দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরা মেয়েটা। তখন মিমি বলতে শুরু করে, বেয়াদব, চোখে দেখিস না নাকি? তুই আমার গাড়িটা কি অবস্থা করেছিস? মাত্র আমি শোরুম থেকে নতুন গাড়িটা কিনেছি, আর তুই কেমন তোর চাকাটা দিয়ে আমার গাড়িতে চাকার দাগটা ফেলে দিয়েছিস। ম্যাডাম, এখানে আমার কোনো ভুল ছিল না, বরঞ্চ আমি সঠিক রাস্তায় যাচ্ছিলাম। আপনার ড্রাইভার ভুল করে আমার সামনে চলে আসে, তারপর আমি ব্রেক দিই। কথাটা বলা মাত্রই আবারও গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, আবার মুখে মুখে কথা বলিস? তুই আমার গাড়ির ক্ষতি করেছিস, তুই ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। ক্ষতিপূরণ হিসেবে তোকে 20,000 টাকা দিতে হবে, যেহেতু আমার গাড়ির রংটা তুই তুলে ফেলেছিস। ম্যাডাম, সারাদিনে আমি 200 টাকা ইনকাম করতে পারিনি, আপনাকে কি করে আমি 20,000 টাকা দেব? সেটা আমি জানি না। যদি তুই আমাকে টাকা না দিতে পারিস, তাহলে তুই এখনই আমার পায়ের জুতাটা খুলে নিজের গামছা দিয়ে পরিষ্কার করে দিবি। চারপাশের মানুষগুলো আজ যেন আমার অস্তিত্বকে ব্যঙ্গ করে হাসে। তাদের চোখে আমি যেন কেবলই এক অদ্ভুত অপতমস্তকের কিছু হাস্যকর একটা চরিত্র। যেন এই দুনিয়ায় আমার জন্মটাই ছিল একটা তামাশা দেখার জন্য। গরিব বলে কি মানুষের কোনো সম্মান থাকে না? এই সমাজে টিকে থাকার জন্য আমি কোনো অপরাধ করিনি, তবু প্রতিটি দৃষ্টিতে প্রতিটি কথায় আমাকে যেন অপরাধী বানিয়ে ফেলা হচ্ছে। কেউ আমার কষ্ট বোঝে না, কেউ থেমে শুনে না আমার মন ভাঙার শব্দ, বরং হাসে ঠাট্টা করে আর বলে, এ তো অবস্তু। গরিবের জীবনে কান্না যেন নিত্যদিনের গল্প, অথচ তারা জানে না কত অপমান, কত অবহেলা বুকের মাঝে চেপে আমি দাঁড়িয়ে থাকি, শুধু এইটুকুর আশায় যদি কোনোদিন কেউ বলে তুইও মানুষ, তোরও দাম আছে। কিন্তু সে আশার আলো যেন দিনে দিনে মরে যাচ্ছে। গরিবের কথায় কান নেই কারো, শুধু তামাশা আছে, কটাক্ষ আছে, আর আছে দোষরোপ। অথচ আমি আজও জানি আমি কোনো অন্যায় করিনি, তবুও বিচারহীন এই সমাজে গরিব হওয়াটাই যেন আমার সবচেয়ে বড় অপরাধ। মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী হলো, কিন্তু মেয়েটার মনটা ভীষণ খারাপ। মেয়েটা মনে হচ্ছে বড়লোক বাবার একমাত্র বিগড়ে যাওয়া সন্তান, তাই কখনো গরিবদেরকে মূল্যায়ন করে না। মানুষ দেখতে সুন্দর হলেই তাকে মানুষ সুন্দর বলে না, সুন্দর সেই মানুষ যে তার মন থেকে সুন্দর আর ভালো হয়। আমি আর কোনো উপায় পেলাম না, তাই হাতের গামছাটা দিয়ে মেয়েটার পায়ের জুতো জোড়া মুছে দিই। এরপর মেয়েটা যেন শান্ত হয়। মেয়েটা ওখান থেকে তার গাড়িটা নিয়ে সোজা বের হয়ে যায়। রিক্সাটা নিয়ে গ্যারেজে এসে রিক্সাটা দিয়ে আসবো, তখনই আমাকে দেখে রহিম চাচা বলে ওঠে, বাবা, তোমার কষ্ট আমার এভাবে দেখতে পারছি না। সারাদিন এত খাটাখাটনি করো, কিন্তু আজ পর্যন্ত তোমার পরিচয় আমি জানতে পারলাম না। তোমাকে দেখে আমার কোনোভাবে মনে হয় না তুমি গরিব ঘরের সন্তান। কখনো তুমি তোমার বুকের কষ্টগুলো আমাকে বলনি। তোমার মনের কষ্টগুলো মনে রেখে দিয়েছো সব সময় তোমার মনের ভিতরে। আমি দেখতে পাই একটা চাপা কষ্টে বেঁচে থাকে। রহিম চাচার কথায় কোনো উত্তর দিলাম না, মুচকি একটা হাসি দিলাম। তখন রহিম চাচা বলে ওঠে, এই না বাবা, তোমার নতুন বাসার চাবি। এখানে তোমার থাকতে কষ্ট হয় এটা ভালো না। একটু ময়লা আছে আর দুর্গন্ধ ছাড়াই আমি জানি আর দুর্গন্ধ ছড়াই। আমি জানি তোমার এখানে কষ্ট হয়, তাই আমি তোমার জন্য একটা নতুন রুম নিয়েছি। তুমি এখন থেকে এইখানেই থাকবে। তুমি আমার যে উপকারটা করেছো তার কোনো মূল্য দিয়ে শোধ করা যায় না, কারণ তোমার মতো মানুষ হয় না। আমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলাম আমাকে গরিব বলে কেউ ধরতে আসেনি, কিন্তু তুমি ফেরেশতার মতো হয়ে আমাকে ওই দিন বাঁচিয়েছো। হাসপাতালে নিয়ে সেই দিনের কথা আমি কি করে ভুলে যেতে পারি? তোমার কাছ থেকে শুনেছি তোমার পরিবারে কেউ নেই, তাই আমি তোমাকে আমার সাথে নিয়ে আসি। তুমি ভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলে, আমি তোমাকে করিয়েছি। তোমার যোগ্যতা ছিল, তুমি বড় একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছো। বাবা, আমি জানি তুমি খুবই ভালো প্রকৃতির মানুষ। তুমি যখন যাকে পাও তাকে সাহায্য করো। তোমাকে এই মহল্লার সবাই ভালো জানে। এই 3 মাসে তুমি সবাইকে নিজের আপন করে রেখেছো। যাও বাবা, নিজের রুমে যাও। আর কিছুক্ষণ পর তোমার চাচি তোমাকে খাবার দিয়ে যাবে। আর হ্যাঁ, আগামীকাল তোমার রিক্সা নিয়ে বের হতে হবে না। তুমি একটু আগামীকাল রেস্ট করো আর তুমি ভার্সিটিতে যাও। রহিম চাচার কথায় একটু মুচকি হাসি দিয়ে আমি নতুন বাসার চাবিটা হাতে নিয়ে হাঁটা ধরলাম বাসার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি আসলেই এমন প্রকৃতিরই মানুষ।
আমি যখন যাকে পাই সাহায্যের হাত বাড়িয়ে দিতে একটিবারও দুইটিবার সংকট করি না। এই কথা ঠিক, আমি আমার অতীতের কারো কথা কিছুই বলিনি। আমি কেমন ছিলাম আর কেনই বা কি করেছি কাউকে কিছু বলিনি। আমার অতীতটা অনেক ভয়ানক, তাই কাউকে বলতে চাই না আমার অতীতে কি ঘটেছে। তাই আমি সবার কাছে আমার অতীতটা লুকিয়ে রাখি। আমি আদি, আর পুরো নাম বা পদবি কিছু বলবো না, কারণ আমার পরিচয় আপনারা যথেষ্টভাবে ঠিকই জানতে পারবেন। এখন যদি আমার আসল পরিচয়টা আপনাদেরকে বলে দিই, তাহলে তো গল্পের মধ্যে রহস্যটাই থাকবে না। নতুন বাসাটা দেখিয়ে দিই, আর সাথে করে খাবার নিয়ে আসি। আমি রুমটা দেখলাম, ছোট হলেও রুমটা মোটামুটি ভালো। ওইখানে বসিতে রুমটা থেকে ভালোই। আজকে মনে হয় একটু মন খুলে ঘুমাতে পারবো, তাই ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি চাচিকে খাবারগুলো দিয়েছি। খাবারগুলো খেয়ে শুয়ে পড়ি। রিক্সা চালাতে হাতের মধ্যে ফোসকা উঠে গেছে, কারণ এমন কাজ কখনো করিনি। রিক্সা চালানোটাও আমাকে চাচাই শিখিয়েছিল। কথায় আছে না, রাজা ছিলেন সোনার চেয়ারে, মাথায় মুকুট দামি, হীরার মতো ঝলমল করতো, ছিল না কোনো খামি। সেনা দরবার হাতি ঘোড়া খাজানচিরা শত, চাওয়ার আগে হাজির হতো, ছিল যে রাজ্য বড়সড়। কিন্তু রাজা একদিন ভাবলো, সুখ কি শুধু ধন? নরম বিছানায় ঘুম হয় না, শান্তি নেই মন। রাজদরবার ত্যাগ করে বেরিয়ে পড়ল, রাজত্ব সব ছেড়ে গেল সে এক অচেনা পথ ভিখারির বেশে বেড়ে। আজ সে পথে ছেঁড়া চাদর, হাতে একখানা ছড়ি, তবুও মুখে শান্তির হাসি, নাই কোনো তার তরি। লোকেরা ডাকে ফকির রাজা, চোখে পড়ে আলো। রাজা সেই ঠিকই আছে, আজও সেই রূপটা ভালো। এখনো যেন আমার মনটা বলছেন না, ফকিরের বাচ্চাটাকে যদি না 2-4টা আরো থাপ্পড় দিতাম, তাহলে যেন আমার মনটা বসতোই না। আরো কয়েকটা দেওয়া উচিত ছিল। তোরা রেখে বাসায় ঢুকছি আর সবকিছু ভেঙে ফেলছি। তখনই আব্বু এসে বলে ওঠে, কিরে মা, তুই এতটা রেগে আছিস কেন? কি হয়েছে? তোকে কি কেউ কিছু বলেছে নাকি? আমার রাজকন্যাকে কে কি বলেছে একবার বল। আমার ভয়ে পুরো শহরটা কাঁপে। তুমি একটা কথাও বলবে না। নতুন শোরুম থেকে গাড়িটা কিনেছি, আর মাত্রই গাড়ির মধ্যে একটা ফকিরের বাচ্চা দাগ দিয়ে দিয়েছে। আচ্ছা, তুই রাগ করিস না। কিছুদিনের মধ্যে আমাকে একটা গাড়ি শহরের এমপি গিফট করবে, ওই গাড়িটা তুই রেখে দিস। রাগটা যেন থামছেই না, তাই আমি উপরে চলে গেলাম। আমার যখন প্রচণ্ড রাগ হয়, তখন আমি বাসার সব কিছু ভাঙতে থাকি। আসলে আমার রাগটাই যেমন। ছোটবেলায় মেয়েটা মা হারিয়ে ফেলে, তার জন্য আমি কখনো ওকে কিছু বলতে পারি না। ও যখন রেগে যায়, তখন যা ইচ্ছা তাই করে, কিন্তু আমি ওকে বাধা দিতে পারি না, কারণ আমার মেয়েটাকে কখনো কিছু বলতে পারি না। নিজের বিবেকটা আমাকে বাধা দেয়। এসবের মধ্যেই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে যাকে আমি দেখি, সেই মানুষটার নাম্বার দেখার সাথে সাথে আমার যেন আত্মা কেঁপে ওঠে। কারণ মানুষটা যে আর কেউ না, এই শহরের প্রতাপশালী টপ বিজনেসম্যানদের একজন, যার দেশে ও দেশের বাইরে আছে অনেক ক্ষমতা, এবং যার এক কথায় গভর্নর পর্যন্ত উঠে বসে। সেই মানুষটা আমাকে কল করেছে। আমি যেন চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলি, স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার নাম্বারটা এখনো মনে হয় তোমার কাছে আছে কমিশনার। স্যার, সেই কবে আপনি আমাকে ওই নাম্বারটা দিয়েছিলেন আপনার একটা কাজ করার জন্য। আমি কাজটা করেছিলাম অন্যভাবে, তার জন্য আপনি আমাকে আপনার এই পার্সোনাল নাম্বারটা দিয়েছিলেন। তাই কি করে আমি আপনার নাম্বারটা হারিয়ে ফেলি? এত বড় একজন মানুষ যার সাথে আমার পরিচয়, আমি এটা ভাবতেও নিজেকে খুবই প্রাউড ফিল করি। কিন্তু স্যার, আপনি দীর্ঘ 5 বছর পর আমাকে কল করেছেন। আপনি যেহেতু আমাকে কল করেছেন, তাহলে সিক্রেট কোনো কাজ দেওয়ার জন্য কল করেছেন। তুমি ঠিক বলেছো কমিশনার, তোমাকে আমি একটা কাজ দেওয়ার জন্যই কলটা করেছি। আমি চাইলে 2 দিনের মধ্যেই পুরো শহরটাকে কাঁপিয়ে দিতে পারতাম। আমার কাজটা আমি 1 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারতাম, কিন্তু কাজটা এতটাই সহজ না, কারণ কাজটা খুবই ডেঞ্জারাস। তোমার দ্বারা ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব বলে আমার মনে হচ্ছে না। স্যার, আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমি আপনার কি কাজে লাগতে পারি? আমাকে আপনি একবার আদেশ করুন। কথাটা অনেকটাই সিক্রেট, কারণ এই কথাটা অনেকেই জানে না। আমার পুরো সাম্রাজ্যটা পড়ে আছে একটা মানুষের জন্য,
কিন্তু সে মানুষটা পালিয়ে বেড়াচ্ছে। কি বলছেন স্যার? তাহলে এখন আমি আপনার জন্য কি করতে পারি? কোন বিষয়টা আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে বুঝতে পারতাম। শোনো কমিশনার, আমার নাতি আদিত্য রায়চৌধুরী বাসা থেকে পালিয়ে গিয়েছে। তাকে খুঁজে পাচ্ছি না, আজ 3 মাস হলো। সে চায় না এই বাড়িতে ফিরে আসতে, কিন্তু এই বাড়িতে ওর যে সবকিছু, আমার এত বছরের যত সাম্রাজ্য বা যা কিছু গড়ে তুলেছি সবকিছুর মালিক ও। কিন্তু ও বাসা থেকে পালিয়ে গিয়েছে। ওর থাকতে ভালো লাগে না এই বিলাসিতার মধ্যে। ওর কাছে কেমন জানি লাগে। তাই কাউকে কিছু না বলে গত 2 মাস আগে ওখান থেকে পালিয়ে যায়। ওকে খোঁজার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। তাই তুমিই শেষ ভরসা, কারণ ওকে যদি আমি খুঁজে নাই পাই তাহলে আমার এই সাম্রাজ্য চালানোর মতো কেউ থাকবে না। আমার নাতি এতটাই স্মার্ট যে ও সবকিছু আত্মগোপন করে রেখেছে, এবং কে বাসায় যত ছবি আছে এমনকি ও সোশ্যাল মিডিয়াতে সব জায়গা থেকে ওর সব ছবি মুছে দিয়েছে। কিন্তু ও জানে না ও কার রক্তের বংশধর আমি। আমার কাছে ওর একটা পুরানো ছবি আছে। তুমি ওই ছবিটা মিলিয়েই এখন ওকে খুঁজে বের করো। আমি তোমাকে তোমার হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দিলাম। মেহরাব সাহেব কথাটা বলে কলটা কেটে দেয়। আমি যেন হাত ছেড়ে বাঁচলাম। মেহরাব সাহেব চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আর আদিত্য রায় ওনার একমাত্র নাতি। মেহরাব সাহেবের ছেলে ও ছেলের বউ একটা দুর্ঘটনায় মারা যায়। শুধু তার বেঁচে থাকার জন্য একমাত্র তার নাতি বেঁচে ছিল। তাকে সে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে আনে, কিন্তু তার দেশে একদমই এমন জীবনযাপন ভালো লাগেনি। তাই সে বাসা থেকে পালিয়ে গেছে, নিজে একা থাকবে বলে। ছবিটা দেখে মনে হচ্ছে আজ থেকে আরও 5-6 বছরের আগের ছবি, কিন্তু এখন মিলিয়ে আমাকে ওটাকে বের করতে হবে। একটা জিনিস বুঝতে পারলাম না, এত ধনী পরিবারের সন্তান, তারপরেও কেন ওনার এই আধিপত্য ভালো লাগছে না। কে জানে, বড় বড় মানুষের বড় বড় বিষয়, আমরা এসব কী করে জানি? আমাকে যেই কাজটা মেহরাব সাহেব দিয়েছে, এখন ওই কাজটা আমাকে শেষ করতে হবে। উনি হয়তো উপরে মহলে কল করে বলে দিয়েছেন, তাই এখন আমার উপর কোনো চাপ পড়বে না। আমার শুধু একটাই কাজ, মেহরাব সাহেবের কাজটা শেষ করা। আদিত্য রায় চৌধুরী, তুমি আমার নাতি হয়েছে তো কি হয়েছে? আমিও মেহরাব চৌধুরী, আমারও কিন্তু চৌধুরী বংশের রক্ত, মনে রেখো। তুমি ঠিক আমার বাবার মতো হয়েছ। আমার বাবা ঠিক এমনই ছিল, কিন্তু আমার বাবা এই পুরো সাম্রাজ্যটা একা তৈরি করেছেন। এরপর এটা আমি তৈরি করেছি, কিন্তু তোমার বাবার দ্বারা সবকিছু রাখা সম্ভব হয়নি। তাই তোমার বাবাকে একটা কাল সাপ ধরেছে, তাই তোমার বাবা ওই কাল সাপের ধ্বংসে মারা যায়। কিন্তু তোমাকে আমি এমনটা হতে দেব না। তোমাকে আসতেই হবে আমার এই আদিত্য, তোমাকে নিতেই হবে। তুমি আর কতদিন আমার কাছ থেকে পালিয়ে থাকবে? তোমাকে আমি ধরবই। তুমি ভালো করেই জানো, আমি যদি এখন তোমার সম্পর্কে নিউজে কিছু বলি তাহলে হয়তোবা আমার ব্যবসার মধ্যে অনেকেই চাপ বসতে পারে, কিন্তু সমস্যা নেই, তোমাকে তো আমি খুঁজে বের করবই। তোমাকে আবার এই চৌধুরী গ্রুপে আসতেই হবে, ওই চেয়ারে তোমাকে বসতেই হবে, মনে রেখো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আজকে রাতে ঘুমটা বেশ হয়েছে। প্রায় 2 মাস পর মনে হয় এমন ভালো করে ঘুমাতে পারলাম। চাচি এসে সকালের খাবারটা দিয়ে যায়। খাবারটা খেয়ে আমি ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে আজকে প্রথম দিন, কারণ রহিম চাচা আমাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছিলেন। উনি মানুষটা খুবই ভালো প্রকৃতির। আমি ভার্সিটির মেন গেট দিয়ে প্রবেশ করব, তখনই কারোর সাথে নিজের অজান্তে ধাক্কা লাগে। তখনই সামনে থাকা মানুষটা নিচে পড়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুই কি চোখে দেখিস না? কথাটা বলতে আমি যখন সামনে তাকাই তখন দেখি মেয়েটা আর কেউ না, সেই দিনের মেয়েটা। তখনই মেয়েটা আমাকে দেখে নিচ থেকে উঠে বলে, ছোট লোক কথাকার, তোকে এখানে ঢুকতে দিয়েছে কে? সিকিউরিটি কোথায় গিয়েছে? তোকে ইউনিভার্সিটিতে আসতে কে বলেছে? তোকে এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে? মেয়েটার থাপ্পড়ে কিছু বললাম না, মাথা নিচু করে মেয়েটাকে নরম সুরে উত্তর দিলাম, আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে ধাক্কা দিইনি, আর এ ভার্সিটিতে আজকে আমার প্রথম দিন।
মানে কি? এই, তুই এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস? তোর মতো ছোট লোক যে কিনা রিক্সা চালায় সে কিনা এই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। আমার সাথে এমন মজা করার কি পরিণতি হতে পারে তুই কি জানিস? মেয়েটা আর কিছু বলবে তার আগে মেয়েটাকে আমার আইডি কার্ডটা শো করি। আইডি কার্ডটা দেখার পর মেয়েটা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। এর মধ্যে মেয়েটা আমাকে কিছু বলবে, তখনই দুটো ছেলে চলে আসে, এসে বলে ওঠে, কি হয়েছে মিমি, তোমাকে কে বিরক্ত করছে? ছেলেগুলোকে দেখলেই বোঝা যায় ছেলেগুলো কোনো বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। তখন আমার কাছে এসে ছেলেগুলো বলে, কি রে, তোর সাহস তো কম না? তুই মিমিকে কি বলেছিস? আর তোর মতো ফকিরের ভার্সিটিতে কে ঢুকতে দিয়েছে? ও নাকি এই ভার্সিটিতে নতুন অ্যাডমিশন নিয়েছে। আমি বুঝতে পারছি না, এই ভার্সিটিতে ফকিরের বাচ্চাদের অ্যাডমিশন দেয়। মাথাটা পুরো আমার হেড হয়ে গিয়েছে। মিমি, তুমি ক্লাসে যাও, আমি আর রাহাত তোকে দেখছি। ছেলেগুলোর কথা শুনে মেয়েটা হনহন করে ভার্সিটির ভিতরে প্রবেশ করে। আমাকে তখনই ক্যাম্পাসের মধ্যে নিয়ে গিয়ে ছেলে দুটো বলে, আকাশ, এখনই সময়। তুই যদি মিমিকে ইমপ্রেস করতে চাস তাহলে মিমি তোর প্রেমে পড়ে যাবে। ঠিক বলেছিস তুই। কিন্তু দোস্ত, একটা কথা বলতো, এই ছেঁচড়াটাকে কি করা যায়? কিভাবে এমন একটা লোক আমাদের ভার্সিটিতে ঢুকে পড়লো? কি রে, তোকে কে ভার্সিটিতে ঢুকতে দিল? আর তুই এখানে এসেছিসই বা কেন? ওদের কথার উত্তরে আমি শান্তভাবে আমার হাত থেকে আইডি কার্ডটা বের করে দেখালাম। বললাম, ভাইয়া, আমি নতুন ভর্তি হয়েছি, আজ আমার প্রথম ক্লাস, তাই এসেছি ক্লাস করতে। তোর মতো একজন এই ভার্সিটিতে চান্স পেয়েছে, ভাবতেই অবাক লাগছে। এখানে তো শহরের সবচেয়ে ধনী পরিবারের গুলোর ছেলেমেয়েরা পড়ে, আর তুই পড়াশোনা করতে এসেছিস? তুই না গরিব ফকির টাইপের একটা? আমার তো দেখে মনে হচ্ছে একটা জকার হঠাৎ কোথা থেকে উঠে এসেছে আর বলে কিনা ভার্সিটিতে ভর্তি হয়েছে। আইডি কার্ডটা দেখে তো মনে হচ্ছে তুই আমাদের ভার্সিটির। যাই হোক, যেইভাবেই হোক তুই অ্যাডমিশন নিয়েছিস, যেহেতু আইডি কার্ডটা তোর কাছে আছে। তাহলে তো ভালোই হলো, যেহেতু ভার্সিটিতে নতুন এসেছে ওকে নিয়ে একটু মজা করা যায়। অনেক দিন হলো র্যাগিং দেওয়া হয় না। আমার শার্টের কলার ধরে টানতে টানতে আকাশ আর রাহাত নামের ছেলে দুটো আমাকে ক্যাম্পাসের মাঝখানে নিয়ে আসে। আশেপাশে সবাই জড়ো হয়ে এমন তামাশা দেখতে লাগলো। আকাশ নামের ছেলেটা একজনকে ডাক দিয়ে বলে ওঠে, সামনে স্টোর থেকে গিয়ে ডিম নিয়ে আয়, আজকে আমি তোর মাথায় ডিম ভাঙবো। কথাটা বলার সঙ্গে সঙ্গে অড্ড হাসিতে হেসে ওঠে আকাশ আর রাহাত। আশেপাশের ছেলে মেয়েরা সবাই বের হয়ে এসে আমার দিকে তাকিয়ে রইল। আমি যেন কোথা থেকে উঠে আসা একটা জোকার। সবার মতো আমার গায়ে দামি পোশাক নেই, নেই দামি প্যান্ট বা জোতা। তখনই আকাশ আমার মাথায় ডিম ভাঙতে লাগলো, আর রাহাত বলল, দেখ, এখন ওকে ডিম ভাঙাতে অনেক স্মার্ট লাগছে। কি বলো তোমরা? কথাটা শুনে সবাই হাসতে লাগলো। আসলে সমাজটা এমনই, কাউকে কষ্ট দিয়ে মানুষ কতটা আনন্দ পায় তা আজ বুঝতে পারলাম। এমন না হলে কখনো বুঝতেই পারতাম না। কিন্তু কেউ একবারও ভাবে না যে কষ্টটা অপর মানুষটার ভেতরে কিভাবে বাজছে। রাহাত, বাদ দে, এখন ওই প্রিন্সিপাল আসছে, ওকে আগামীকাল দেখা যাবে। এখন যা হয়েছে হয়েছে, তাড়াতাড়ি এখান থেকে চলে আয়। প্রিন্সিপাল আসে, কথাটা শুনেই সবাই ভয়ে ক্যাম্পাস ছেড়ে পালিয়ে গেল। কারণ প্রিন্সিপাল একজন কঠোর মানুষ, অন্যকে কখনো প্রশ্রয় দেয় না। তিনি কোনো প্রভাবশালী লোকের কথায় নত হন না, বিচার করেন নিরপেক্ষভাবে। মাথায় এখনো ডিমের গন্ধ লেগেই আছে, শরীর থেকে এক ধরনের বিস্বাদ গন্ধ বের হতে লাগলো। ক্যাম্পাসের পাশে নদীর ধারে গিয়ে মাথাটা ধুয়ে ফেললাম। কল থেকে পানি নিয়ে ডিমগুলো পরিষ্কার করলাম, গাছের ডালে জামাটা শুকাতে দিলাম। তখন হঠাৎ এক মেয়ে সামনে এসে দাঁড়ালো, হাতে বাদাম ভর্তি ঠোঙ্গা। মেয়েটা মুচকে এসে বলল, ভাইয়া, মন খারাপ কইরে না, ছেলেগুলো এমনই, বড়লোক বাবার ছেলে তো, তাদের কেউ শাসন করে না। পিচি মেয়েটার কথায় মুখের কোণে অজান্তে হাসি চলে এলো। তখন সে আবার বলল, আপনি অনেক ভালো মানুষ, কিন্তু ওই ছেলেগুলো আপনাকে অপমান করেছে। আপনি ওদের কাছ থেকে দূরে থাকবেন, ওরা ভালো না। ঠিক আছে, কিন্তু তুমি এখানে বাদাম বিক্রি করছো কেন? তোমার পরিবারে কেউ নেই? তুমি কোথায় থাকো? আল্লাহ, এত প্রশ্ন করলে কেমনে বলবো? আমার নাম মিনা, আমি শান্তিনগর মহল্লায় থাকি। এখানে বিক্রি করার অনুমতি ছিল না। ওই যে একটু আগে যে আপু আপনাকে থাপ্পড় মারছিল, উনি আমাকে এখানে বিক্রি করতে বললেন। উনি একটু রাগী হলেও মনের দিক থেকে অনেক ভালো। আমি একদিন ভিক্ষা করছিলাম,
উনি আমাকে বারণ করেন আর বাদাম কিনে দিয়ে বলেন এখানেই বিক্রি করতে, তাই কেউ আমাকে বাধা দেয় না। কিন্তু ওই ছেলেগুলো আমাকে হাত দেয়, টাচ করে। একদিন আপু ওদের বকা দেন, তাই আমি আর ওদের সামনে যাইই না। আপনি কোথায় থাকেন? আপনার নাম কি? তোমার নামটা অনেক মিষ্টি। আমি আদি, তোমার মহল্লাতে থাকি, রহিম চাচার গ্যারেজে কাজ করি। ও, আপনি সেই আদি? আপনাকে নিয়ে তো অনেক কথা শুনেছি। আপনি তো এখন বস্তিতে থাকেন না, অন্য রুমে গেছেন। ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করব। কিন্তু তুমি বাদাম বিক্রি করো কেন? তোমার মা বাবা নেই? আমার বাবা হাঁটতে পারেন না, ছোটবেলায় মা মারা গেছেন। বাবা আমাকে মানুষ করেছেন। অ্যাক্সিডেন্টের পর বাবা আর হাঁটতে পারেন না। ওনার চিকিৎসার অনেক খরচ, যা আমাদের সামর্থ্যের বাইরে। আমি যেটুকু পাই তা দিয়ে আমাদের খাওয়া চলে। আচ্ছা ভাইয়া, অনেক দেরি হয়ে গেছে, আমাকে বাদামগুলো বিক্রি করতে হবে। কথাটা বলে মেয়েটা চলে গেল। মিনার বয়স কতই বা হবে, 8 বছর। এই বয়সে সে বুঝে গেছে জীবনের মূল শিক্ষা। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস পেলাম। ক্লাস আর করা হলো না। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভার্সিটি থেকে বের হতেই দেখলাম মিনা যাচ্ছে। তখন ওকে জিজ্ঞেস করলাম, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? আসলে আপু, ওই আদি ভাইয়া নেই, ওনার সাথে কিন্তু ওই ছেলেগুলো আসলে ঠিক করেনি। ওই খারাপ ছেলেগুলো কিন্তু আগে ভাইয়াকে অনেক কষ্ট দিয়েছে আর অপমান করেছে। ওনার মাথায় ঢিম ভেঙেছে পুরো ভার্সিটির সবার সামনে। ও, সেই জন্য তোর মন খারাপ? কিন্তু ছেলেটাকে তুই চিনিস কিভাবে? উনি আমাদের মহল্লায় থাকে, অনেক ভালো উনি। আচ্ছা, বুঝলাম। তাহলে তোর এখন আব্বুর কি অবস্থা? কথাটা বলতেই মিনা চুপ করে যায়, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন ওকে আবার জিজ্ঞেস করলাম, কি রে, এভাবে চুপ করলি যে, কি হয়েছে? আজ কয়েকদিন ধরেই আব্বুর ওষুধ নেই, কিন্তু আমার কাছে টাকা নেই যে আব্বুর জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসব। যে টাকা পাই সেটা দিয়েই আমাদের খাবারের বিলটা চলে যায়। তার কথা শুনে ওর বাবার জন্য কিছু ওষুধ, মেয়েটির জন্য কিছু খাবার কিনে ওর হাতে কিছু টাকা দিয়ে বলি, এই টাকাগুলো তোর কাছে রাখ, যদি কোনো প্রয়োজন হয় ওটা দিয়ে তুই চালিয়ে নিস। আপু, তুমি অনেক ভালো। তোমার কাছ থেকে আমি টাকা নিতাম না, কিন্তু তুমি ভেবো না যে আমি তোমার টাকা নিয়ে সব খেয়ে ফেলবো। আমি দেখো বড় হয়ে তোমাকে সব টাকা শোধ করে দেব। ঠিক আছে, বুঝলাম, কিন্তু তুই স্কুলে ঠিক মতো যাস তো? হ্যাঁ আপু, আমি স্কুলে যাই। তুমি যেখানে আমাকে ভর্তি করিয়ে দিয়েছো ওইখানে আমি প্রতিদিনই যাই। মিনাকে বিদায় জানিয়ে আমি বাসায় হাঁটা ধরলাম। একটু সময় পর বাসার সামনে এসে পৌঁছালাম। বাসার ভিতরে প্রবেশ করতেই দেখলাম বাসায় কেউ নেই, শুধু কাজের লোকেরা আছে। কি ব্যাপার? আব্বু তো এই সময় বাসায় থাকার কথা। সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ জানে না আব্বু কোথায়। কল করলাম, আব্বু কোথায় তুমি, বাসায় নেই। বাবা, আমি ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য বাইরে এসেছি, আর আমি এখন কিছুদিন বাসা আসতে পারবো না, কারণ এখন আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ চলে এসেছে। আব্বু কথাটা বলেই কলটা কেটে দেয়। আমি যেন হতবাক হয়ে গেলাম, কারণ এর আগে বাবাকে দেখিনি যে এভাবে ইম্পর্টেন্ট কাজের জন্য এই বিকেলবেলা বের হয়ে যেতে। আব্বু হচ্ছে এই শহরের কমিশনার। ওনার কাজ এতটাই গুরুত্বপূর্ণ না যে উনি সব সময় যেতে হবে ওনাকে। শুধু বড় কোনো কাজ হলেই আব্বু যায়, কিন্তু এমন কি কাজ যার জন্য আব্বুকে কিছুদিন বাইরে থাকতে হবে? তার কারণটা ঠিক বুঝতে পারছি না আমি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই কাজের লোকেরা এসে খাবার দিয়ে যায়। খাবারটা খেয়ে আমি রুমে এসে ভাবতেছি যে কাজটা হয়তো বা ঠিক করিনি, কারণ ছেলেটা অনটাই তেমন ছিল না। তারপর আমি ছেলেটাকে অপমান করেছি, ছেলেটাকে মেরেছি। তারপর ছেলেটা আমার মুখের উপরে কোনো কথা বলেনি। আমার রাগটা যে এমনই, যখন আমার রাগ এত পরিমাণ বেড়ে যায় আর বিবেকহীন একজন মানুষ হয়ে যায়। কোনো কিছু বিবেচনা আর করি না, মানুষকে অপমান করতে একবারও পিছপা হই না। এমনটা করা উচিত হয়নি। ওরা ছেলেটাকে অনেক অপমান করেছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে বের হয়েছি, কারণ চাচা বলেছে আজকে রেস্ট করার জন্য, যেন রিক্সা না চালাই। রেডি হয়ে আমি বিকেলে বের হলাম। হাতে শুধু আব্বুর দেয়া শেষ স্মৃতিটা, আব্বুর দেয়া সেই শেষ আংটিটা। আমার সেই এখনো ছোটবেলার কথা মনে আছে। আব্বু যখন আম্মুকে নিয়ে একটু বাইরে কাজে যাবে, তখন আব্বু আমাকে একটা আংটিটা দিয়ে বলেছিল যে আমার ছেলেকে এটা সবসময় হেফাজত করবে। আংটিটা ছিল আমাদের বংশের একমাত্র চিহ্ন।
আংটিটা এক চুমু দিয়ে আমি সামনে হাঁটতে লাগলাম। তখনই খেয়াল করলাম একটা বড় রেস্টুরেন্টটা 5 স্টার। এখানে শহরের সবচেয়ে ধনী মানুষেরা এসে তাদের দুপুরের আর রাতের খাবার খায়। রেস্টুরেন্টের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। সামনে দাঁড়িয়ে শুধু এসব ভাবছি। তখনই নিচে খেয়াল করলাম একটা ভদ্রলোক, তার গাড়িটা দাঁড়িয়ে গেছে, কিন্তু ওনার গাড়িটা এখন চলছে না। উনি অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছে না। পাশে থাকা একটা লোক গাড়িটা ঠিক করার অনেক চেষ্টা করছে কিন্তু কিছুই করতে পারছে না। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম গাড়িটা হচ্ছে রয়্যাল গ্রুপের গাড়ি। গাড়িটা অনেক দামি, কম করে হলেও গাড়িটার দাম হবে 40 কোটি টাকার মতো। তখন আমি সামনে গেলাম। সামনে যেতেই তখন দেখলাম ভদ্রলোকটা ওই ছেলেটাকে বলে উঠেছে, গতকালকে বাইরে থেকে আমি গাড়িটা এনেছি। এটা ইম্পোর্ট করতে আমার কম করে হলেও 45 কোটি টাকা খরচ হয়েছে। এত দামি গাড়ি এখানে আনতে আমার গাড়িটা থেমে গেল। এটা কি একটা আজব কাণ্ড। আর তুমি ইঞ্জিনিয়ার? কিসের ইঞ্জিনিয়ার? কোথায় তুমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছ? তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে এসেছো? তোমার একটা চার্জের দাম 1 লাখ টাকা, কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, তুমি এখনো আমার গাড়িটা ঠিক করতে পারোনি। তখন ওই ছেলেটা বলে তার দ্বারা গাড়িটা ঠিক করা সম্ভব না, কথাটা বলে আর ওখান থেকে সোজা হাঁটা ধরে। তখনই ভদ্রলোকটা গাড়িতে একটা থাপ্পড় দিয়ে বলে ওঠে, রিমেট, আজকে এই রেস্টুরেন্টে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। ওটা যদি এখন না করি, আমি আসতে পারি, তাহলে তো আমার অনেক বড় লস হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমি তো রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, কিন্তু আমি ওদেরকে নিয়ে কিভাবে যাব? কারণ গাড়িটা তো নষ্ট হয়ে গেল। আমি সামনে লোকটার কাছে যাই, গিয়ে বলে উঠি, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আমার দিকে লোকটা মাথা তুলে তাকায়, ওপর থেকে নিচ পর্যন্ত সব দিক থেকে দেখে আর তারপর একটা হাসি দিয়ে বলে ওঠে, তুমি আমাকে সাহায্য করবে? তুমি আমাকে কি সাহায্য করবে? তোমাকে দেখে মনে হয় তুমি কোথাও বস্তি থেকে উঠে এসেছ। একটা কথা কি স্যার, ভুলে যাবেন না কখনো যে কয়লার ভিতরে মুক্ত পাওয়া যায়। আর এমন প্রশ্নের কথায় আমার উত্তর শুনে যেন লোকটা থমকে গেল। এরপর হাতের ইশারায় বলে ওঠে, কথা তো অনেক বড় বড় বলো, দেখি তুমি কি করতে পারো। যেমন কথা বলেছো তেমন কাজ হয় কিনা। গাড়িটার কাছে গিয়ে আমি দেখলাম গাড়িটার মধ্যে তেলের যে লাইনটা, ওই লাইনটা সঠিকভাবে দেওয়া ছিল না। লাইনটা ওরা ঠিকই লাগিয়েছিল, কিন্তু যখন বাংলাদেশে ইম্পোর্ট করা হয় তখন গাড়িটা কাস্টমাইজ করার সময় তারা উল্টো পথে লাগিয়ে দেয়, যার ফলে গাড়িতে তেল আসা যাওয়া একটু ক্লোজ হয়ে গিয়েছিল। তেলের পাইপটা খুলে একপাশে পড়ে রইল। আমি নাক দিয়ে ভালো করে ওটাকে সঠিকভাবে খুলে অন্য পথে লাগিয়ে ঠিকভাবে আবার টাইট করে দিলাম। তারপর ওনাকে বলে উঠলাম, স্যার দেখুন তো আপনার গাড়িটা এখন চলে কিনা। আমার কথায় উনি যেন একদম এলিয়েনের মতো আমার দিকে তাকিয়ে রইলেন, যে আমার এমন কথা উনি মোটেও প্রস্তুত ছিলেন না। তখন উনি একটু গরম হয়ে বলে ওঠে, তুমি কি আমার সাথে মজা করছো যে 5 মিনিটের মধ্যে তুমি গাড়িটা ঠিক করে ফেলেছো আর আমি গাড়িটা স্টার্ট দিলে গাড়িটা অন করে চলবে? ওই একটু আগে যে ছেলেটা গিয়েছিল ও হচ্ছে ইঞ্জিনিয়ার, ওই শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার প্রোফাইলে, আর তুমি সেটা পেরিয়ে গিয়েছো 5 মিনিটে। স্যার সবাইকে ছোট মনে করতে নেই, তাই আমি আপনাকে যা বলছি তাই করুন। আপনি একটু গিয়ে তো ট্রাই করবেন। লোকটা আমার কথা শুনে সোজা স্টিয়ারিংয়ে বসে যায় আর গিয়ে যখনই গাড়িটা স্টার্ট করে তখনই অদ্ভুতভাবে গাড়িটা স্টার্ট হয়ে ওঠে। তখন লোকটা হাসতে হাসতে আমার কাছে এসে বলে ওঠে, তুমি তো ম্যাজিক জানো, কিভাবে করলে? আমি তো ভাবতেও পারিনি তোমার মতো একটা ছেলে এত বড় একটা কাজ করে ফেলতে পারবে। তোমার চেহারা দেখে কোনোভাবে মনে হয় না, কিন্তু তোমার পোশাক আশাক দেখে মনে হয় তুমি কোনো গরিব জায়গায় থাকো। লোকটার কথায় একটা মুচকি হাসি দিলাম। ছেলেটা কেমন অদ্ভুত, ছেলেটাকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই। ছেলেটা যে কোনো বস্তু থেকে উঠে এসেছে, কিন্তু পোশাক দেখে মনে হয় ছেলেটা গরিব, কিন্তু চেহারার দিকে তাকালে মনে হয় না। লোকটি তখনই আমার কাছে এসে আমাকে বলে ওঠে, তুমি আজকে যে উপকার করেছো, ওই উপকার হয়তো বা টাকা পয়সা দিয়ে শোধ করা যাবে না, কিন্তু তোমাকে আমি একটা গিফট দিব। চলো, তোমাকে আমি আজকে সামনে যে 5 স্টার হোটেলটা আছে ওখানে নিয়ে লাঞ্চটা করাবো। যেহেতু বিকেল হয়ে গেছে, তুমি মধ্যাহ্ন ভোজনের পরে যা তো বলতে পারো। লোকটা অন্যদের মতো না, একটু রসিক স্বভাবের। আমাকে ওনার গাড়িতে ইনভাইট করে
আমি ওনার গাড়িতে উঠি। 2 মিনিটের মধ্যে ওই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায়। লোকটা আমাকে একটা টেবিলে বসতে বলে। প্রথমে আমি অনেকবার লোকটাকে আসতে না বলি, কিন্তু লোকটা নাছোড়বান্দা, আমাকে ছাড়লই না। শেষমেশ রেস্টুরেন্টে এনে বসিয়ে দিল। তখন লোকটা রেস্টুরেন্টের একটা বয়কে ডেকে আমাকে বলে ওঠে, ওপাশে ওইগুলো ভিআইপি কেবিন। তুমি হয়তো এই রেস্টুরেন্টে কখনো আসোনি। আমি তোমাকে নিয়ে এসেছি কারণ তুমি আমার সাহায্য করেছ, আর আমি আজকে এখানে এই টেবিলটা বুকিং করেছি। আমার কাছে মনুষ্যত্ব কিছু আছে, আমি সবাইকে সমান ভাবি। কিন্তু তুমি জানলে অবাক হবে, আমার থেকে ওইখানে অনেক ধনী মানুষ আছে। সামনে যে ভিআইপি কেবিনগুলো দেখছো, সেগুলো শহরের সবচেয়ে ধনী মানুষেরা এসে তাদের দুপুরের এবং রাতের খাবার খেয়ে যায়। তুমি শুনলে অবাক হবে, কারণ আমি যে চেয়ারটা তোমার বুকিং করা হয়েছে, এই পুরো টেবিলটার জন্য আমাকে খরচ করতে হয়েছে বাংলা টাকায় পুরো 1,00,000 টাকা। আমরা যেসব খাবার এখান থেকে অর্ডার দিব, এগুলো সর্বনিম্ন এক একটা খাবারের দাম হবে 20 থেকে 30,000 টাকা। লোকটা আমাকে রেস্টুরেন্টের বিভিন্ন কথা বলতে লাগলো। আমি কিছু বললাম না, শুধু লোকটার কথা শুনে গেলাম মাথা নিচু করে। তখনই লোকটার ফোনে একটা কল আসে। লোকটা আমার উদ্দেশ্যে বলে ওঠে, আবার উপর মিটিং আছে, আমি 5 মিনিটে মিটিংটা সেরে এখানে আসছি। তুমি এখানে কিছুক্ষণ পর এসে খাবার অর্ডার দিচ্ছি। আমি লোকটার কথায় শুধু হ্যাঁ সম্মোধন জানালাম। লোকটা ওখান থেকে বের হয়ে যায়। আমি একটা মুচকি হাসি দিলাম। 5 স্টার হোটেলে বসে আছি। আমার পরনে কম দামি জামা আর আমার গায়ে একটা সস্তা স্যান্ডেল। আশেপাশে বড়লোক ছেলেমেয়েরা বসে আছে আর আমার দিকে যেন এলিয়েনের মতো তাকিয়ে আছে। তাকানো তো কথাই, কারণ আমার মতো এমন গরিব একটা ছেলে এত বড় একটা রেস্টুরেন্টে আবার খাবার টেবিলে বসে আছে। তখনই একটা ওয়েটার এসে বলে ওঠে, সাধারণ পোশাকে একটি 5 স্টার রেস্টুরেন্টে ঢুকে পরনে ছেঁড়া জামা, পরিত্রাণ চেহারা দেখলে যে কেউ ভাববে যে সে একজন গরিব মানুষ। লোকটা চুপচাপ একটা টেবিলে বসে থাকে। তাকে এই অবস্থায় দেখে আশেপাশে কিছু ধনী ছেলে মেয়ে ফিসফিস করে হাসে থাকে। একজন ওয়েটার এগিয়ে আসে। এই যে মশাই, এটা কোনো ফকিরের বসার জায়গা নয়, বাইরে গিয়ে বসুন। ভেতরে একজন ভদ্রলোক আছেন, উনি মিটিংয়ে গেছেন। বলেছে আমি যেন বসে থাকি, উনি ফিরেই খাবার অর্ডার দেবেন। উনি আসবেন? বাহ, মিটিং, এইসব ফালতু কথা বাইরে গিয়ে বলবেন। আপনি এখানে বসে সবার বিরক্তির কারণ হচ্ছেন। ফকিরও এখন 5 স্টার রেস্টুরেন্টে বসে। এবার বুঝলাম পলয় আসছে। কত বড় সাহস ওর, আমাদের পাশেই বসে আছে। এদিকে ওয়েটার আর দেরি না করে জোর করে লোকটাকে টেনে তুলতে যায়। চলুন চলুন, না হলে আমি গার্ড ডাকবো। ঠিক তখনই ম্যানেজার চলে আসে। দেখে এক লোককে ওয়েটার টেনে হিসে বের করে দিচ্ছে। কি হচ্ছে এখানে? আপনি কি করছেন? স্যার, এখানে একজন গরিব ফকির ঢুকে পড়েছে। কোনো অর্ডার না দিয়ে টেবিলে বসে আছে, সবার ডিস্টার্ব হচ্ছে, তাই আমি তাকে বের করে দিচ্ছি। ভেতরে নিয়ে আসুন দেখি। ওয়েটার, লোকটাকে আবার টেবিলে বসাও। তখন ম্যানেজার একটু মনোযোগ দিয়ে তার দিকে তাকিয়ে দেখে লোকটার হাতে একটা আংটি, বিশেষ এক ডিজাইনের। এই আংটিটা এইটা তো চৌধুরী গ্রুপের। তিনি দ্রুত সামনে এগিয়ে যান। লোকটার সামনে এসে নিচু গলায় বলেন, স্যার, আপনি কি চৌধুরী গ্রুপের সদস্য আদি চৌধুরী? ম্যানেজারের চেহারা ততক্ষণে সাদা হয়ে গেছে। আশেপাশে যারা হাসছিল তারা থেমে গেছে। কেউ মোবাইল নামিয়ে নেয়, কেউ মুখটা ঘুরিয়ে নেয়। আমি এসেছিলাম মানুষের ব্যবহার দেখতে, চেহারা দেখে বিচার না করে। আচরণটা বড় কথা, এটা বোঝাতে। আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি স্যার। তোমার ফুলের মাসল তোমাকেই দিতে হবে, সেখানে এখনো সময় আছে, ঠিক আছে? আমি নিচে আছি। ক্ষমা চাইলে সব ভুল মাফ হয় না, কিন্তু ক্ষমা করার মাধ্যমেই মানুষের সত্যিকারের বন্ধুত্ব প্রকাশ পায়। তুমি আমার পোশাক দেখে বিচার করেছিলে, বুঝতে পারোনি একজন মানুষকে, সেটা তার আচরণে প্রকাশ পায়, নট তার জামায়। তবে আমি চাই না কেউ জানুক আমি কে। আমি চৌধুরী পরিবারের একজন, সেটা এই রেস্টুরেন্টের বাইরে কেউ জানুক, এমনটা আমি চাই না। এটাই আমার অনুরোধ। আমি শুধু মানুষ হিসেবে সম্মান পেতে চেয়েছিলাম, পরিচয়ে জোরে না। তুমি ভালো মানুষ, কিন্তু শুধু চেহারা দেখে বিচার করো না। এই শিক্ষাটা সবাইকে দিও। আজ আমি কিছু বলিনি, কিন্তু কাল যদি অন্য কেউ আসে তাকে যেন তার প্রাপ্য সম্মানটা দাও। তোমার আচরণ ভুল ছিল, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম,
কারণ আমি চাই তুমি শেখো, ভবিষ্যতে এমন কাউকে যেন তুমি ছোট না করো। ভদ্রলোককে বলে দিও আমি চলে গেছি, আর কাউকে আমার আসল পরিচয় যেন না জানানো হয়। আমি ওখান থেকে বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরলাম। তখনই দেখলাম রাস্তার মাঝখানে কান্না করতে করতে মিনা বাসার দিকে যাচ্ছে। আমি ওর এমন অবস্থা দেখে ওর কাছে গেলাম। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, তুই এভাবে কান্না করছিস কেন? কিছু হয়েছে নাকি? ভাইয়া, আপু আমাকে কিছু টাকা দিয়েছিল। কিছু বদমাশ ছেলেরা আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে গেছে এবং আমিও আপুর জন্য কিছু ওষুধ কিনেছিলাম। আমাকে মিমি আপু এগুলো কিনে দিয়েছে, কিন্তু ওই বদমাশগুলো ওগুলো সব নষ্ট করে ফেলেছে। কারা এমন করেছে? আমাকে হাত দিয়ে দেখিয়ে দিত। মিনা ইশারায় ছেলেদের কয়েকজনকে দেখিয়ে দেয়। তখন আমি মিনাকে সাথে করে ছেলেগুলোর কাছে যাই। তখন ছেলেগুলোর কাছে যেতে ছেলেগুলো মাঝখানে একটা বদমাশ সাহেবের ছেলে এসে বলে ওঠে, কিরে পিছি, তুই কি তোর বড় ভাইকে নিয়ে এসেছিস নাকি? ও বস্তির ছেলে আর বস্তির মেয়ে, ভালোই তো দুজনের, দুই ভাই বোন ভালোই হয়েছে এসেছে। তো কি জন্য আবার এসেছিস? ভাই, আপনার কি লজ্জা বলতে কিছুই নেই? একটা বাচ্চা মেয়ের কাছ থেকে টাকা কেড়ে নিয়েছেন, ওষুধ কিনে নিয়ে যাচ্ছিল, আপনি ওষুধগুলো নষ্ট করে দিয়েছেন। কাজটা কি ঠিক করেছেন? ওরে শালা, তোর সাহস দেখে আমি মনে হয় অবাক হচ্ছে, কারণ ও আমাকে এখনো চিনল না নাকি? আশপাশে তাকিয়ে দেখ, একটা দোকানপাট খোলা আছে, রাস্তার উপর কোনো গাড়ি চলছে? ছেলেটার কথায় আমি ভালোভাবে তাকিয়ে দেখি রাস্তায় কোনো গাড়ি নেই। আশেপাশের মার্কেটে যত দোকানপাট আছে সবকিছু বন্ধ আছে। তখন ছেলেটা আবার আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখানে এখন হরতাল চলছে, এখানে আমাদের বস আসবে, বুঝতে পেরেছিস? তাই সবকিছু বন্ধ আছে। যখন আমাদের ইশারায় সবকিছু বন্ধ থাকে তখন কেউ কিচ্ছু কেনাকাটা করতে পারে না। ওই পিছিটা ওই হসপিটাল থেকে ওষুধ নিয়ে গিয়েছে, তাই ওকে আমরা ওই ওষুধগুলো নষ্ট করে দিয়েছি। ভাই, আপনি বাচ্চাটা থেকে যে টাকাগুলো নিয়ে গিয়েছেন টাকাগুলো ফিরিয়ে দেন, আর এমনিতেও ওষুধ নষ্ট করে দিয়েছেন। আমি আপনাদের সাথে ঝামেলা যেতে চাই না। এর সাহস দেখে তো আমি বরাবরই মনে হয় অবাক হয়ে যাচ্ছি। ও কার সাথে কি বলছে? এই টাকা দিব না, দেখি কি করতে পারিস তুই। তোর এত বড় সাহস, তুই আমাকে থ্রেট দিস? ভাই, আমি তো আপনাকে ভুল কিছু বলিনি। আমি তো শুধু বলেছি বাচ্চা মেয়েটা টাকাটা দিয়ে দিতে, আর কিছু তো আমি আপনাকে বলিনি। কথাটা বলা মাত্রই ছেলেটা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তখনই ও আমার শার্টের কলার ধরে ছেলেটা বলে ওঠে, এরপর আবার বিয়াদবি করে, আজকে তোকে আমি ছাড়বো না। ছেলেটা আমার শার্টের কলার ধরে এসব বলছিল। তখনই মিনা ছেলেগুলোর পা ধরে বলে ওঠে, আপনারা আমার ভাইয়াকে ছেড়ে দিন, উনি হয়তো বা ভুল করেছে, ওনাকে ছেড়ে দিন, উনি বুঝতে পারেনি। আপনারা দয়া করে আমার ভাইয়াকে ছেড়ে দিন। তখনই ওই মুহূর্তে ওখান দিয়ে একটা পুরুষের গাড়ি যাচ্ছিল। এমন অবস্থায় গাড়িটা সামনে দাঁড়ায়। তখনই ওখান থেকে একটা অফিসার নেমে আসে, এসে ছেলেগুলোর কাছে বলে ওঠে, এই কি হয়েছে রে? এখানে কিসের এত ঝামেলা? এভাবে কেন একসাথে ঘুরে দাঁড়িয়েছিস? স্যার, এই লোকটা আমাদের কাছে বাধা দিচ্ছিল। এখানে আমাদের আফজাল সাহেব আসতে চলেছে, আর ও আমাদেরকে বাধা দিচ্ছে। কি বলিস? এই তোর সাহস তো কম না? তুই এখানে আফজাল সাহেবকে আসার জন্য বাধা দিচ্ছিস? আজকে তোর খবর আছে। স্যার, এমন কোনো বিষয় না, ওনারা শুধু মিথ্যা কথা বলছে। চুপ কর, ওনারা আফজাল সাহেবের লোক, ওরা যা বলবে তাই ঠিক। অফিসারটা আমাকে আর মিনাকে থানায় নেওয়ার জন্য গাড়িতে ওঠায়। এরপর অফিসারটা আমাকে আর মিনাকে দুজনকে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে অফিসারটা আমার মুখ চেপে ধরে বলে ওঠে, এই বস্তির ছেলে, তোর তো দেখে সাহস কম না? তুই কি বেশি পাকনা গজিয়েছে নাকি রে? তুই ওদের কাছে... স্যার, এটা একদমই ভুল ধারণা। আপনি আমার কথা না শুনে আপনি আমাকে গালি দিচ্ছেন, তার উপর আমার উপর নির্যাতন করছেন। ওরা এই ছোট্ট মেয়েটা টাকা নিয়ে নিয়েছে, ওরা ওর ওষুধও নষ্ট করে ফেলেছে। আমি ওই বিষয়ে কথা বলতে গিয়েছি, কিন্তু আপনি আমাকে ওদের কথা শুনে নিয়ে চলে এসেছেন এই থানার মধ্যে, আর এনে আমাকে উল্টো কথা শোনাচ্ছেন। তোর তো দেখি অনেক বার বেড়ে গিয়েছে। তুই আমার মুখের উপরে কথা বলিস, তোর সাহস কি করে হয়? পুলিশ কাকু, আমার ভাইয়ার কোনো দোষ নেই। আপনি আমার ভাইয়াকে ছেড়ে দিন, ওরা আমার ভাইয়াকে মেরেছে। আপনি আমার ভাইয়াকে ছেড়ে দিন, আমি আর টাকার জন্য বলবো না, আমার প্রয়োজন নেই টাকার। আপনি প্লিজ আমার ভাইয়াকে ছেড়ে দিন। এই তোরা এই বাচ্চাকে ধরে রাখতে
আর ওই হাবিলদার একটা ব্যাগ নিয়ে আয়, হারামজাদাকে মেরে ওর পিঠে তেল উপড়াতে হবে। মিনাকে একটা পুলিশ অফিসার ধরে রেখেছে আর মিনা কান্না করছে। তখনই বেতানার জন্য অফিসারটা বের হয়। তখনই হাবিলদার বলে ওঠে কমিশনার। কমিশনারের ফোনের কথা শুনে দূরে চলে যায় আর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কমিশনার বলে ওঠে, আমি থানায় আসতেছি। তুমি কি এখন থানায় আছো? জি স্যার, আমি এখন থানায় আছি। আর স্যার আপনি আসুন, সমস্যা নেই, আমি থানায় আছি। তোমার থানার মধ্যে একটা পুরনো ফাইল আমাকে খুঁজে বের করতে হবে। আমি একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কাজে আছি। ওই কাজটা আমি কোনোভাবেই সম্পন্ন করতে পারছি না। স্যার যদি অপরাধ না নেন একটা কথা বলতাম। আসলে স্যার আপনার কাজের তো কোনো প্রয়োজন নেই। যে কাজ প্রয়োজন আপনার জন্য তো অনেক অফিসারই বসে আছে কাজ করার জন্য। হাজারো পুলিশ অফিসার কাজ করে। কাজটা অনেক গুরুত্বপূর্ণ। যেই কাজটা বলতে গেলে সরকারের মাধ্যমে এসেছে, তাই ওসব তুমি বুঝবে না। তোমাকে যা বলছি তাই করো। পুরোনো ফাইলগুলো তুমি নিয়ে আসো। ইয়েস স্যার, আমি এখনই পুরনো সব ফাইলগুলো নিয়ে আসছি। তখনই দেখলাম পুলিশ অফিসারটা কি যেন খোঁজার জন্য তাড়াহুড়ো করছে আর এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে। এরপর অনেকগুলো ফাইল এনে সবাইকে মিলে খুঁজতে বলছে, কেন জানি না। আমি আর মিনা এখনো বসে আছি সামনে বসে থাকা একটা ব্রেঞ্চের ওপর। তখনই দেখলাম মাঝবয়সী একজন ভদ্রলোক ভিতরে প্রবেশ করে। তখনই ওনাকে দেখে সবাই সেলুট দেয়। উনি এসে হাবিলদারটাকে বলে ওঠে, তোমার ফাইলটা খুঁজতে এত সময় লাগে? এত দেরি লাগছে কেন? তুমি কি এখনো ফাইলটা খুঁজে পাচ্ছ না? সরি স্যার, আমাকে একটা মিনিট দিন, আমি খুঁজে বের করছি। পুলিশ অফিসারটা হাত পা কাঁপাকাঁপি শুরু করতে লাগলো, কারণ পুলিশ অফিসারটা খুবই ভয়ে আছে। আর ভয় পাবে না কেন? এত বড় একজন অফিসার ওর থানায় এসেছে শুধু একটা ফাইলের জন্য। বাইরে খেয়াল করে দেখলাম অনেকেই সিকিউরিটি এবং পুলিশ পোস্ট নিয়ে এসেছে। মনে হয় ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য। কমিশনার বলে কথা। কমিশনার এখনো আমার দিকে তাকায়নি। হঠাৎ করে আমার দিকে দেখতেই কমিশনার একদৃষ্টিতে তাকিয়ে রইল। সামনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগলো। তখনই মনে পড়ে গেল ছবিটার কথা। ছবিটা নিয়ে যখনই দেখি আমার যেন আত্মা কেঁপে ওঠে। তখন আমি অফিসারটাকে বলি, আমাকে দেখিয়ে দেয়। তখনই অফিসার ভয়ে আমার দিকে রেগে এবং কি কমিশনারের কাছে ভয়ে বলে ওঠে, আসলে ও এখানে একটু ঝামেলা করছিল, তাই আমি ওকে ধরে নিয়ে এসেছি। স্যার একদম মিথ্যা কথা, একদম উনি সম্পূর্ণ মিথ্যা বানিয়ে বলছে। ওই চুপ কর, বেশি কথা বললে এখনই তোকে পিটিয়ে। অফিসারটা যে কথাটা বলা শেষ করে তখনই কমিশনারটা ঠাস করে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, চুপ কর। তোকে এত কথা বলতে কে বলেছে? তোর তো সাহস কম না? আমার সামনে থেকে উচ্চ গলায় কথা বলিস? সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে। আমি একটু অবাক হলাম আমাকে আপনি বলে সম্বোধন করতে দেখে। আমি এত কিছু না ভেবে বললাম, টাকা নিয়ে যায় আর ওর ওষুধ নষ্ট করে ফেলে। আমি ওটা নিয়ে ওদের সাথে কথা বলছিলাম। তখন উনি আমাকে ভুল করে ধরে নিয়ে এসেছে। কথাটা আমি হাত দিয়ে বলছিলাম। তখনই আমার হাতে থাকা আংটিটা অনেক খেয়াল করে আমার কাছে চলে আসে। এসে আমার হাতটা ধরে আংটিটা ভালোভাবে তাকিয়ে দেখে। এরপর ভয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে অফিসারদের কাছে দেয়। অফিসারটার কাছে গিয়ে সজোরে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, জি আপনি বলুন, আপনার কেন এখানে নিয়ে এসেছে? তোমাকে আমি এই থানা থেকে সাসপেন্ড করলাম। আজকের পর থেকে তোমার এখানে আসার প্রয়োজন নেই। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার কোনো কিছু না জেনে এমন একটা অ্যাকশন নেওয়াটা ঠিক হয়নি। আপনি আমাকে মাফ করে দেন, আমি কখনো আর ভুল কাজ করব না। এই তোরা ওকে থানায় ভর। ওর নামে কি কি অপরাধ যুক্ত আছে সব কিছু আমাকে তথ্য জানিয়ে আগামীকাল আমি নতুন অফিসার পাঠাবো এখানে তদন্তের জন্য। আমি অবাক হয়ে গেলাম কমিশনারের এমন কাণ্ড দেখে। কারণ আমি ভেবেছিলাম উনি শুধু কি একটা ফাইল খোঁজার জন্য এসেছে, কিন্তু এমন একটা কাণ্ড করবে আমি ভাবতেও পারিনি। তখনই কমিশনার আমার উদ্দেশ্যে বলে ওঠে, আমার তরফ থেকে
আপনার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। চলেন, আমি আপনাদেরকে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কমিশনারের কথা শুনে আমি কেমন জানি সন্দেহ হলো। উনি কি আমার আন্টিটা দেখে আমাকে চিনতে পারলো নাকি? না, প্রয়োজন নেই, আমরা নিজেরাই যেতে পারবো। কথাটা বলে ওখান থেকে আমি মিনাকে নিয়ে হসপিটালে যাই ওর বাবার জন্য ওষুধ নিতে। ওদেরকে খাবার কিনে দেই। এরপর ওকে বাসায় যেয়ে আমি নিজের বাসায় চলে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে রিক্সাটা বের করি। এরপর সারাদিনে চালিয়ে চাচাকে টাকাটা দিয়ে তখন চাচা বলে ওঠে, কতবার বলি তোমাকে রিক্সা নিয়ে যাওয়া লাগবে না, তারপরও কেন তুমি রিক্সা বের করো? বুঝে না? আমি তোমাকে তো বললাম তুমি কয়েকদিন একটু রেস্ট করো। না চাচা, আমার এমনি ভালো লাগে না, তাই আমি আপনাকে সেটা নিয়ে বের হয়েছি। চাচা অনেক কথা শোনালো। এরপর আমি বাসায় চলে আসি। আসলে করিম চাচার মতো মানুষ হয় না। আমি বাসায় এসে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু সময় পর ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। ভার্সিটির সামনে প্রবেশ করতে দেখলাম যে আকাশ আর রাহাত দাঁড়িয়ে আছে আর কিছু ছেলেকে র্যাগিং করছে। এটা ওদের নিত্যদিনের কাজ, তাই আমি এগুলো এড়িয়ে গিয়ে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। তখনই আকাশ আমাকে ডেকে বলে ওঠে, এই হিরো, কোথায় যাচ্ছিস? তোকে তো আমরা এখনো যেতে বলিনি, তুই আমাদেরকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস। ভাইয়া আমি ক্লাসে যাচ্ছি। আমরা তো তোকে এখনো ক্লাসে যেতে বলিনি, তাহলে তুই ক্লাসে যাচ্ছিস কি জন্য? আমি আছি থেকে এখনো পর্যন্ত ক্লাস করতে পারিনি, আপনারা আমাকে ক্লাস করতে দিচ্ছেন না। রাহাত, ওর কথা শুনতে, ও আমাদের বড় ভাই, ও বলেছে আর আমরা ওর কথা শুনবো। রাহাত নামে ছেলেটা আমার গায়ের উপরে বাদামের খোসাগুলো ছুঁড়ে মেরে বলে ওঠে, কিরে, তোর তো দেখছি সাহস কম না, অনেকবার বেড়েছিস। এই জিনিসটা বুঝি না, তোর মতো ফকিরের বাচ্চা কি করে আমাদের এই ভার্সিটিতে আসতে পারে, সেটা ভেবে আমি তো অবাক হচ্ছি। ওরা আমাকে এসব বলে অপমান করতে লাগলো। আমি মাথা নিচু করে রইলাম। তখনই দেখলাম ভার্সিটির মেন গেট দিয়ে মিমি প্রবেশ করছে। মিমিকে দেখে রাহাত বলে ওঠে, মামা দেখ, তোর মাল আসতেছে, ওকে কিন্তু আজকে হেভি লাগছে, দেখলে কিন্তু সব কিছু একেবারে অন হয়ে যায়। বন্ধু, আমি কিন্তু আর নিজেকে সামলাতে পারছি না, আমার কিন্তু ওকে বলে দেওয়া প্রয়োজন। আমি তো মনে করি তুই ওকে বলে দে। আকাশ আর রাহাত আমার সামনে মিমিকে নিয়ে নোংরা ভাষায় কথা বলতে লাগলো। আমি চুপ করে রইলাম। তখনই মিমি নামের মেয়েটা আমার কাছে আসলো আর ছেলেগুলোর কাছে বলতে লাগলো, আজকে তোরা ওকে ধরেছিস নাকি? বাদ দে, ছেড়ে দে। এই কথার মাঝে ভার্সিটির মেন গেট দিয়ে প্রিন্সিপাল প্রবেশ করতে ওনাকে দেখে, চল এখন এখান থেকে পরে দেখা যাবে। রাহাত চল, পরে না হয় ওকে দেখে নিব আমি। ছেলেগুলো ওখান থেকে চলে যায়, মিমিও ওখান থেকে চলে যায়। আমি ওখান থেকে ক্লাসরুমের দিকে যাই। ক্লাসরুমে প্রবেশ করতে তখনই সবাই আমার দিকে হা করে তাকিয়ে রইল, যেন আমি কোথাও অন্য গ্রহ থেকে আসা এলিয়েন। আর তাকাবেই বা না কেন? কারণ আমার গায়ে আছে সাধারণ জামা। আশেপাশে ছেলে মেয়েদের দামি জামা কাপড়, আর আমার দিকে তাকালেই মনে হবে কোথাও বসি থেকে আসা আমি একটা মানুষ। এত বড় ভার্সিটিতে আমার মতো একজন সাধারণ মানুষের আগমন, তাই সবাই হা করে তাকাবে, এটাই স্বাভাবিক। আমি ক্লাসের ভিতরে ঢুকে দেখলাম আমার ক্লাসে বসে আছে মিমি, আর তার দুই পাশে আছে আকাশ আর রাহাত। তার মানে ওরা আমার সাথে সেম ক্লাসে। আমাকে ক্লাসের ভিতরে এভাবে প্রবেশ করতে দেখে রাহাত বলে ওঠে, কিরে, ওই শালাকে দেখ, আমাদের সেম ইয়ারে ভর্তি হয়েছে, আমাদের ক্লাসেই। আল্লাহর কসম, এখন মজা হবে। জ্বালিয়ে খেলাম না তো, নাম রাহাত না? ঠিক বলছিস তুই, খেলা এখন শুরু। কিছু বললাম না। শব্দটা গিলে ফেললো আমার প্রতিবাদ। নীরবে গিয়ে পেছনের একটা খালি ব্রেঞ্চে বসলাম, মাথা নিচু। অত অভিমান, হয়তো অপমান। ক্লাসে তখন প্রবেশ করলেন স্যার। গম্ভীর মুখে লেকচার শুরু করলেন। শব্দে বুদ্ধি ছিল, কিন্তু হৃদয় ছিল না। হঠাৎই আকাশ কাগজ বের করে একটা বল বানিয়ে ছুঁড়ে মারল স্যারের দিকে। স্যার ঘুরে তাকালেন, রাগে চোখ লাল। কে করলো এই কাজটা? স্যার আদি করেছে, আমি স্পষ্ট দেখেছি। আমার চোখ বিস্ময়ে ছলছল করে ওঠে। এক মুহূর্তের ভিতরে সব ছাত্রের দৃষ্টি আমার দিকে। আমি কিছু বলার আগেই স্যার গর্জে উঠলেন, তোর সাহস তো কম না, ক্লাসে এই ধরনের বেয়াদবি!
তুই না হয় একটা গ্রাম থেকে উঠে আসা গরিব ছেলে, তোর জামা কাপড়ের দশা দেখে নিজেকে কখনো লজ্জা লাগেনি? তোর মতো ছেলেকে ভার্সিটিতে ভর্তি করেছে শুনলে সত্যি ঘৃণা হয়। আমি উঠে দাঁড়ালাম, বুক ধড়ফড় করছে, কিন্তু কণ্ঠে ছিল আগুন। স্যার, আমি গরিব, কিন্তু আমি বেয়াদব না। আপনার দিকে কাগজ ছুঁড়ে মারা এই কাজটা আমি করিনি। আর একটা প্রশ্ন, আপনি কি মানুষের পোশাক দেখে তার মূল্য নির্ধারণ করেন? গরিব হওয়া অপরাধ নয় স্যার, অপরাধ হচ্ছে কাউকে মিথ্যা দোষে ফাঁসানো, অপমান করা। গরিবদের বিচার যদি জামার রঙে হয়, তবে এই শিক্ষার আসনে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি বলেছিলেন তোর মতো ছেলেকে দেখে ঘৃণা হয়। আমি বলি, একটা শিক্ষকের কাছ থেকে এমন বৈষম্য দেখে লজ্জা হয়। পেছনের ক্লাস নীরব, চারপাশে ঠান্ডা বাতাস বয়ে যায়, কেউ মুখ তুলে তাকাতে পারছে না। একজন শিক্ষক চুপ, একজন ছাত্র মাথা উঁচু করে দাঁড়িয়ে। স্যারকে কথাগুলো বলে আমি আর এক মুহূর্ত ক্লাসে থাকিনি। কারো দৃষ্টি সহ্য হচ্ছিল না, ভিতরটা কেমন হাহাকার করে উঠছিল। সোজা ভার্সিটির গেট পেরিয়ে বেরিয়ে এলাম, পা চলছিল, কিন্তু মন স্থির ছিল না। বাসায় ফিরে গেলাম, কারণ সবকিছু হঠাৎ করে অর্থহীন লাগছিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তবে তুই বল, আমার কাটা তুই করবি নাকি আমি করব? আমি এখন অনেক বড় সিদ্ধান্তের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। যদি তুই আমার নাতির খোঁজ না দিতে পারিস, তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। শোন, আমি বিয়ে করিনি। কেন করিনি জানিস? কারণ আমার নাতি আমার উত্তরাধিকার। যদি সে ফিরে না আসে, চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজ অন্ধকারে ডুবে যাবে। আমি সব হারাতে রাজি, কিন্তু নাতির খোঁজ না পেলে আমি থামবো না, মনে রাখিস। স্যার, সেই কারণেই ফোন করেছি। আমি আপনার নাতিকে খুঁজে পেয়েছি। তুই কি বললি? আমার নাতি? এই কথাটা শুনে মনটা যেন হঠাৎ আলোয় ভরে গেল। তুই যা চাস তাই পাবি, তোর পুরস্কার নিশ্চিত। বল বল, খুলে বল সবকিছু। কমিশনের সব ঘটনা খুলে বলল, কিভাবে ছেলেটি হারিয়ে গিয়েছিল, কোথায় ছিল, সব। তাহলে আর দেরি নয়, আমার নাতিকে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। এই দুনিয়ার যত কষ্ট আমি সহ্য করতে পারি, কিন্তু রক্তের সম্পর্ক থেকে দূরে থাকতে পারি না। চৌধুরী পরিবার আবার জেগে উঠবে ন্যায় ও উত্তরাধিকারের আগুনে। আকাশ দেখ, মিমি যাচ্ছে, ওকে তুই এখনই প্রপোজ করে দে, না হলে কিন্তু পরে অন্য কেউ নিয়ে যাবে। আমি বেঁচে থাকতে কখনো ওকে আমার ছাড়া কেউ নিতে পারবে না। ভাবছি এদিকে সরি বলবো, কারণ আমার থেকে মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করেছি ছেলেটার উপরে। এতটা অন্যায় করাটা ঠিক হয়নি। এসব ভাবতে ভাবতে আমি ভার্সিটি থেকে বের হব, তখনই আকাশ আমার পথ আগলে ধরে আর বলে ওঠে, আমি জানি তুমি আমাকে বন্ধু হিসেবে ভাবো, কিন্তু তোমাকে প্রথম দেখার পর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলতে তোমার এই ফিগার দেখে আমি ফিদা হয়ে গিয়েছি। তুমি যখন বের হও, বিশ্বাস করো তোমাকে যে হট লাগে। শালা লুচ্চা কি কথা বলছে? এভাবে নাকি কাউকে প্রপোজ করে সারা জীবন ও মেয়েদেরকে খেয়ে এসেছে। আজকে মিমির বিষয়ে ও এভাবে কথা বলল, আর আমি তো বোঝে না কিভাবে কথা বলতে হয়। আকাশ, তোকে আমি এতদিন বন্ধু হিসেবে ভাবতাম, কিন্তু তোর চিন্তা ধারণা এত দিনের যুগে আমি আমি কখনোই জানতাম না তুই আমাকে নিয়ে এসব ভাবিস। ছি! তুই আমাকে থাপ্পড় মেরেছিস, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোকে এক রাতের হলো আমার চাই, কারণ আমি তোর এই পুরো শরীরটাকে ভালোবেসে ফেলেছি। আমি এখন যেন আর রাগটা কন্ট্রোল করতে পারলাম না, সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। তখনই আকাশ বলে ওঠে, আমার বাবা এই শহরের এমপি, তোর বাবা কমিশনার হলে কি হয়েছে? তোকে আমি তুলে আনতে 2 মিনিটও সময় লাগবে। আমি ওখান থেকে সোজা বাসায় হাঁটা ধরি আর ভাবতেছি জীবনে যা করেছি সব ভুল করেছি। যাদের সাথে চলাফেরা করেছি, যাদেরকে বিশ্বাস করেছি, তারা সবাই অমানুষ। এই অমানুষের সাথে চলাফেরা করতে করতে নিজেও একজন অমানুষ হয়ে গিয়েছি। তখনই মনে হলো ভার্সিটিতে ক্লাসের সময় আদির কথাগুলো। ওই সময় সবাই মন দিয়ে আগের কথাগুলো শুনতেছিল। আসলে ছেলেটার মধ্যে কোনো একটা স্পেশাল বিষয় আছে। ছেলেটাকে গরিব হলেও কিন্তু দেখে মনে হয় না ছেলেটার কথাবার্তা আচরণ শুনে কোনো দিক থেকে যে সে গরিব। ছেলেটা আমার তরফ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে ছেলেটার কাছে। ওর সাথে চলাফেরা করলে হয়তো আমি পরিবর্তন হয়ে যেতে পারি। সন্ধ্যার দিকে ভাবছি একটু রাস্তা থেকে বের হয়ে আসি, তাই একটু রাস্তায় বের হলাম হাঁটার জন্য, কারণ বাসায় ভালো লাগছে না। আব্বু কয়েকদিন ধরেই বাসায় নেই। ভাবতেই
ভাবছি যে কিছু একটা শপিং করে আসি, তাই শপিংয়ের জন্য বাসা থেকে বের হই। বাসার অনেক সিকিউরিটি, আব্বু সবসময় আমাকে কোথাও যাওয়ার সময় সিকিউরিটি নিয়ে যেতেই বলে, কিন্তু আমার সবসময় ভালো লাগে না, তাই আমি সাথে কখনো সিকিউরিটি নিয়ে যাই না। শপিং মলে গিয়ে শপিং করে আমি বাসায় ফিরছিলাম, তখনই দেখলাম আকাশ আর রাহাত, ওরা সাথে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি যখনই সামনে গেলাম তখনই আমার পথটা আগলে ধরলো। আকাশ বলে ওঠে, কিরে কোথায় যাচ্ছিস? আমাকে এড়িয়ে চলে যাচ্ছিস? আজকে তো তোকে আমি আমার ওই থাপ্পড়টার শোধ নেওয়ার জন্য চলে এসেছি। আকাশ, তুই আমার সাথে কি করতে চাচ্ছিস? আমি তোকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুই যে এত খারাপ আমি কখনো বুঝিনি। আরে আমরা কত খারাপ তুই তা যদি জানতি তাহলে কখন এসব কথা বলতে না। আমাদের তো তোর উপরে সেই আগে থেকেই ছিল লালসা। রাহাত, তোকে আমি নিজের ভাইয়ের থেকেও বেশি জানতাম, কিন্তু তোদের চিন্তাধারা এমন কখনো কল্পনাও করতে পারিনি। তখনই রাহাত আমার হাতটা চেপে ধরে, আশেপাশের ছেলেগুলো আমাকে ধরে। বন্ধু, ও আমাকে থাপ্পড় মেরেছে, ওকে ছাড়বো না। তোর হয়ে গেলে আমাকে কিন্তু তোকে ভাগ দিতে হবে। তাই বলে দিয়েছি, আমার থাপ্পড়ের শোধটা কিন্তু নিতে হবে। আরে পাবি, এত চিন্তা করছিস কেন? ওকে তো আগে ধরে নিয়ে যাই, এরপরে আমাদের বেড়ায় যা হওয়ার হবে। আমি চিৎকার করতে যাব তখনই আকাশ আমার মুখ চেপে ধরে। আমার মনে হচ্ছে যে আমি হয়তোবা এখানেই শেষ হয়ে যাব। আমার মনে হয় নিজেকে নিজেই শেষ করতে মন চাচ্ছে। কেন যে আমি এখানে বের হতে আসলাম? না বাড়ি এখান থেকে নিয়ে যাই, ওকে ওর বাবা টেরও পাবে না যে ওকে কে নিয়ে গিয়েছে। আর সমস্যা কি, আমার বাবা তো আছে, আর তোর বাবাকে একটা কল করলেই তো সব হয়ে যাবে। আমি রাস্তার বাজার দিয়ে হাঁটছিলাম, তখন দেখলাম যে একটা মেয়েকে কিছু ছেলে একটা গাড়িতে ওঠানোর চেষ্টা করছে। আমি সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে মেয়েটা আর কেউ না, মিমি, আর সামনে দাঁড়িয়ে আছে আকাশ আর রাহাত। আমি ওদের সামনে তাকাতেই তখনই ওরা আমাকে দেখে বলে ওঠে, যখনই ভালো একটা কাজে যাই তখনই ও মাঝখান দিয়ে সামনে চলে আসে। হারামজাদা, আর কোনো কাজ নেই, সব সময় আমাদের কাজের ব্যাঘাত ঘটানোর জন্যই চলে আসে। এই সামনে দাঁড়িয়ে আছিস কেন? এই ওকে একটু 2-4টা দিয়ে দে তো। তখনই আমার সামনে দুটো ছেলে চলে আসে। তখনই ওদের দুটোকে লাথি দেই, দুইটা গিয়ে ছিটকে পড়ে। আমার এমন পাওয়ার দেখে দুজনে হাঁ করে তাকিয়ে থাকে। মিমিও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তখন আকাশ আমার উদ্দেশ্যে বলে, কিরে, এই শালা না বস্তিতে থাকে? তাহলে ওর এমন সাহস হঠাৎ কোথা থেকে আসলো? আমার তো ভয় করছে অনেক। ওই, তুই কি নিজেকে হিরো মনে করিস? ওদের সামনে গিয়ে বললাম, আমাকে অপমান করলেও আমি কিছু বলতাম না, কিন্তু মেয়েদের নিয়ে সম্মান হানি করার চেষ্টা করলে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বেশি বার বেড়েছিস আজকে, তোকে ওইটার প্রতিহাত করবো শালা। কথাটা বলে ওরা এগিয়ে আসে। তখনই আকাশের মুখে একটা ঘুষি দিই আর রাহাতকে একটা লাথি দিয়ে ফেলে দিই। দুজনকে ইচ্ছে মতো মারি। আমি রাহাত আর আকাশের হাতটা ভেঙে দিতে যাব, তখনই মেমি এসে বলে, ওদেরকে ছেড়ে দাও, ওরা যা করেছে তার জন্য তুমি ওদেরকে শাস্তি দিয়েছো, এরপর আর কিছু করার প্রয়োজন নেই। মেমির কথা শুনে আমি আকাশ আর রাহাতকে ছেড়ে দিই। তখনই আকাশ আর রাহাত যাওয়ার সময় বলে যায়, তোকে ছাড়বো না, তোকে আমি দেখে নেব। কথাটা বলে ওখান থেকে ওরা চলে যায়। মিমি যখনই আমাকে কিছু বলতে আসবে আমি ওকে এড়িয়ে গিয়ে সোজা হাঁটা ধরলাম। মিমি অনেকবার আমাকে পেছন ফিরে ডাকলো, আমি কোনো কথা শুনলাম না, সোজা বাসার দিকে হাঁটা ধরলাম। রাত হয়ে গেছে। বাসায় আসতেই তখনই চাচি আমাকে খাবার দিয়ে যায়। আজকে আদিকে দেখে অন্যরকম লাগছিল। ওকে কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে বস্তি থেকে এসেছে। নিজেকে আজকে খুবই অপরাধী মনে হচ্ছে, কারণ আমি আদির সাথে যা করেছি, তারপরও আদি আজকে আমার জন্য যা করেছে, সত্যি আমি আদির থেকে আমার ক্ষমা চাওয়া উচিত। এসব ভাবতে ভাবতেই বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুভ তখনই শুধু আদির কথা মনে পড়তে লাগলো। আদির ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়িতে আদিকে বেশ কিউট লাগছিল। ওকে কোনোভাবেই দেখে মনে হচ্ছিল না যে একটা গরিব ঘরের ছেলে। চাচি খাবারটা দিয়ে চলে যায়। তখন চাচিকে বলি, চাচা আছে কিনা? বলল রুমে আছে। তাই আমি বললাম কিছুক্ষণ পর আসবো। তখনই হাতের কম দামি ফোনটা বেজে ওঠে। নাম্বারটা আমার চেনা অচেনা না, কারণ এই নাম্বারটার সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। আর উপায় নেই দেখে কলটা রিসিভ করলাম। তখন ওপর পাশ থেকে খুবই নরম সুরে বলে, এই দাদু ভাইকে ভুলে গিয়েছো তুমি, তাই না?
থাকতে পারলাম না, দাদুর সাথে কথা বলতেই হলো। তাই আবেগে কান্না করতে করতে বলে ওঠি, না দাদু ভাই, আমি আসলে বাহিরের দুনিয়াটা দেখতে চেয়েছিলাম, আর আমি দেখেছি। আসলে দুনিয়াটা কেউ কারোর জন্য না, সবাই স্বার্থপর। আমি বুঝতে শিখে গেছি যে একজন মানুষ হতে গেলে কি করতে হবে, আমি বুঝেছি। দাদু ভাই, তোমার তো সব খোঁজ খবর আমি নিয়েছি। এখন তুমি কি চাও বলো? তোমার জন্য এত বড় একটা কোম্পানি অপেক্ষা করছে, তুমি কবে ফিরবে? কত মিটিং আমি ক্যান্সেল করেছি শুধু তোমার জন্য। তুমি আসবে, সবকিছু বুঝে নেবে। তুমি ছাড়া যে কোম্পানিটা কোনোভাবেই চলবে না দাদু ভাই। আর কিছুদিন পরে আমি চলে যাব তোমার কাছে, সবকিছু আমি এবার আগের মতো বুঝে নেব। ঠিক আছে, তোমাকে আমি যেদিন সময় দিচ্ছি, এরপর তোমার জন্য আমি প্লেন পাঠাবো। তোমার জন্য আমি নতুন একটা বাংলো বাড়ি বানিয়েছি, ওখানে তুমি থাকবে। আশা করি এর মধ্যে তুমি যদি আমাকে একটা নাতনি বউ এনে দাও, অনেক খুশি হব আমি। দাদুর সাথে আরো হাসি তামাশা করে কলটা কেটে দেই। কলটা কাটার আগে দাদুকে করিম চাচা কথাটা বলি, তখন দাদু বলে, একটা লোক যাবে, ওটা তোমার অ্যাসিস্ট্যান্ট। ও তোমাকে টাকা আর চেক দিবে, যা ইচ্ছে তাই করো। তখনই দরজার সামনে একটা লোক চলে আসে। তার মানে দাদু ভাই আগে থেকে সবকিছু রেডি করে রেখেছে। লোকটা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা করিম চাচাকে আমি সবকিছু খুলে বলি। করিম চাচা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। উনি কান্নায় ভেঙে পড়ে, কারণ এই কদিনে উনি যে আমাকে আপন করে নিয়েছে, ওনার নিজের ছেলের মতো। আমি ওনাকে বুঝিয়ে বলি, এরপর ওনাকে 10 লক্ষ টাকা দেই, উনি যেন ভালো একটা ব্যবসা করতে পারে। এরপর মিনার আব্বুকে নিয়ে আমি হসপিটালে যাই। তখন মিনা বলে, ভাইয়া, তুমি এখানে আমাদেরকে নিয়ে এসেছো কেন? এই হসপিটালে তো অনেক টাকা লাগে। তোর ওসব নিয়ে চিন্তা করা লাগবে না। তোর আব্বু এখন থেকে হাঁটতে পারবে, কাজ করতে পারবে, তোর কোনো সমস্যা নেই। তুই শুধু স্কুলে যাবি। সত্যি বলছো ভাইয়া? সব কিছু ঠিক হয়ে যাবে? দাদুকে কল করে বলেছি, তাই দাদু বিদেশ থেকে ডাক্তার পাঠিয়েছে। মিনার আব্বুকে ডাক্তাররা অপারেশন করে পা ঠিক করে দেয়। ডাক্তার এসে বলে সবকিছু সাকসেসফুল হয়েছে। মিনার আব্বুর কাছে যেতে উনি আমার পা ধরতে চাইলো। আমি ওনাকে ধরে বললাম, মিনা আমার ছোট বোন, আর আমি ওর জন্য এতটুকু করতে পারি না। ভাইয়া, তুমি সত্যিই অনেক ভালো। তুমি আমাদের সব কিছু দূর করে দিয়েছো। মিনার আব্বুকে ব্যবসা করার জন্য আমি 10 লক্ষ টাকা দিই। মিনা সুন্দর করে যত্ন নেওয়ার জন্য বলে ওখান থেকে আমি চলে আসি। ওখান থেকে সোজা বাসে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিই। মাঝখানে দাঁড়িয়ে আছে মিমি। আমাকে দেখে দৌড়ে আসে আমার কাছে। মিমি এখন একটা শাড়ি পরেছে। শাড়িতে মিমিকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার যেন চোখই পড়ছিল না। নিজেকে স্বাভাবিক করে দাঁড়ালাম। তখনই মিমি বলে, আদি, আমি তোমার সাথে যা করেছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতে আমার আর কোনো সমস্যা নেই। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমরা একজন ভালো বন্ধু, কি বলো? কথাটা বলে হাত বাড়িয়ে দেয়। আমি ওর হাতটা সরাতে যাব, তখনই মিমি পেছন থেকে আমার হাতটা টেনে ধরে বলে, তুমি যদি আমার সাথে ফ্রেন্ডশিপ না করো তাহলে কিন্তু আমি আর ইউনিভার্সিটিতে আসবো না। ওরা তো পাগলামো দেখে আমি আর না করতে পারলাম না। ওর সাথে ফ্রেন্ডশিপটা করতে বাধ্য হলাম। এখন থেকে তুমি ছাড়া আর কিছুই বলবে না। আমিও যেন অবাধ্য ছেলের মতো মিমির সব কথা শুনতে লাগলাম। এভাবে দেখতে দেখতে কেটে যায় কয়েকদিন। এর মধ্যে আমার সাথে মিমির ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। দেখতে দেখতে আমিও মিমির প্রতি কেমন জানি না দুর্বল হয়ে উঠি, কারণ আমি কখনো এমন কোনো মেয়ের সাথে চলাফেরা করিনি। আর এমনিতে মিমিকে আমার প্রথম থেকে ভালো লেগেছিল, কিন্তু ওর মধ্যে ওই সময়টা একটা অহংকার ছিল। এখন সেই অহংকারটা নেই, তাই ওকে আমার এখন আরো বেশি ভালো লেগেছে। এর মধ্যে আকাশ আর রাহাত ভার্সিটিতে আসেনি। আমি জানতে পারি যে কমিশনার হচ্ছে মিমির বাবা। মিমিকে বলেছি ওইসব বিষয়ের বাবাকে না বলতে, ও তাই জানায়নি। হঠাৎ একদিন মিমি আমাকে ক্যাম্পাসে ডেকে পাঠায়। আমি আসে মিমি হাঁটু গেড়ে বলে ওঠে, আদি, আমি জানি না ভালোবাসা কি, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে বুঝে গেছি সব কিছু টাকা দিয়ে পাওয়া যায় না। আমি টাকা দিয়ে সব কিনতে পারলেও ভালোবাসা কিনতে পারবো না। আদি, সত্যি বলতে তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার ওই মায়া পড়ে গেছি জানি না। তোমার হয়তো কিছু নেই, কিন্তু আমি এসব কেয়ার করি না। আমি শুধু তোমার ভালোবাসা চাই। তুমি আমার পাশে না থাকলে আমি নিজেকে শেষ করে ফেলবো আদি।
আমি আর মিমিকে না করতে পারলাম না, কারণ মিমি আমাকে গরিব ভেবে ভালোবেসেছে। এই ভালোবাসার মধ্যে নেই কোনো অহংকার, নেই কোনো স্বার্থ, আছে শুধু দুটি মনের মিলন। তখনই হঠাৎ করে কেউ বলে ওঠে, বাহ বাহ, শালা ক্ষেত আমাদেরকে মেরে দেখছি এখন রোমান্টিক করছে, শালা হারামি। আজকে ওকে উপরে পাঠিয়ে দেবো, শালা বেশি বার বেড়েছে। দেখলাম আকাশ আর রাহাত কিছু ছেলে নিয়ে এসেছে, তাদের হাতে পিস্তল। তখন আকাশের লোকেরা আমাদের পিস্তল তাক করে ধরে। তখন আমাকে বলে, দেখি আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাতে পারে। এই আকাশের ক্ষমতা তুই জানিস না, কি করতে পারে এই আকাশ। কথাটা বলে যখনই আমাকে গুলি করবে তখনই ওপর থেকে ফায়ার হয়। প্লেনে করে অনেকগুলো গার্ড নামতে থাকে আর ওদের ঘেরাও দিয়ে দেয়। তখনই আরেকটা প্লেন থেকে নেমে আসে আমার দাদু ভাই আর বলে, কে মারবে আমার দাদু ভাইকে? কার সাহস আছে আদিত্য রায় চৌধুরীর গায়ে হাত দেওয়ার? আদিত্য রায় চৌধুরীর কথা শুনে ভার্সিটি জড়ো হয়ে যায় সবাই, আর হা করে আমার দিকে তাকিয়ে রইল। সামনে আকাশের হাত পা কাঁপা শুরু করলো, কারণ তারা বুঝে গেছে তাদের যে বাঁচার রাস্তা নেই, কারণ চৌধুরী পরিবার কি না করতে পারে। তখনই আকাশের হাত আমার পা ধরে বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দাও, আমরা এই ভুল কখনো করব না। তখনই পুলিশ, সেনাবাহিনী সহ সব ঘেরাও দিয়ে আকাশ আর রাহাতকে নিয়ে যায়। তখনই দাদুভাই বলে, দাদু ভাই তুমি নাথ বউকে নিয়ে ঘরে যাও। দাদু তুমি জানো? আরে বাবা, আমার বাঘের চোখ, আমার কাছে কিছু লুকানোর নেই। হ্যাঁ, আমি লজ্জা পেলাম। মিমিও লজ্জায় কিছু বলল না। আমি মিমিকে নিয়ে আমাদের বাংলো বাড়িতে যাই। মিমি যেন এখনো বুঝতে পারছে না, তাই মিমিকে সব বুঝিয়ে বলি। তখন মিমি কান্না করে বলে, তুমি এত ধনী পরিবারের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। ধুর বাগনি, তোমাকে ভালোবেসেছি ভুলে যাওয়ার জন্য? সত্যি বলছো তো? আমি মিমির ঠোঁট জোড়া নিজের দখলে করে নিই। এরপর 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলি, এখন কি বিশ্বাস হয়? দুষ্টুপনা। আমার আর মিমির বিয়েটা খুব ধুমধাম করে হয়। আর হবেই বা না কেন, শহরের সব থেকে বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা। আমি আর মিমি দুজন ভালো আছি আমাদের সংসার নিয়ে, কিন্তু আপনারা আর কত বিয়ে না করে থাকবেন? সময় থাকতে বিয়ে করে নেন। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, কিছু বলার নেই।